পবিত্র ঈদুল আজহা এই দিনে পদত্যাগ করেছেন প্রভাবশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শুভেন্দু অধিকারী। পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। কুরবানি বন্ধ হলে এক রাতের ব্যবধানে বন্ধ হয়ে যাবে আরবের তেলের পাইপলাইন। মধ্যপ্রাচ্যের এক যৌথ হুঙ্কারে কি শেষমেশ দিল্লির মাটিতে গরু কুরবানির অনুমতি দিতে বাধ্য হলো মোদী সরকার? মরুভূমির বাদশাদের সেই অভূতপূর্ব এবং অবিচল চাপের মুখে শেষমেশ নাকি নিজেদের অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে ভারত সরকার। এবং ভারত টুকরো টুকরো হয়ে যাবে, আমাদের জন্য না, তোমাদের নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারাটা। এই যে নরেন্দ্র মোদী, অমিত শাহ, এই যে শুভেন্দু অধিকারী, শয়তানের বাচ্চা, শয়তান, বদমাশ। আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। সেলুট মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, এবার আপনি একটি কাজের কাজ করেছেন। আমরা জনগণ ভুলে গেলেও আপনি বিষয়টি ভুলেননি, এটা আমাকে অনেক বেশি আনন্দ দিচ্ছে। আলাউদ্দিন সাহেবের ব্যাপারে আমি মনে করি সে অযোগ্য একটা লোক। সে ষষ্ঠ মন্ত্রী হিসাবে যোগ্যতা হারিয়েছে প্রথম থেকেই, এবং এই লোকটাকে সন্দেহের চোখে দেখে পুরো জাতি। বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী এনি ওরফে এনি চৌধুরী ফেসে গেছেন অনেকটা সেই ছাগল কাণ্ডের মতিউরের মতো। মতিউরের ছেলে ছাগল কিনতে গিয়েছে, সেই ছাগলের দাম কত সেটা নিয়ে ফেসবুকে ভিডিও করা, যে এই জাতের ছাগল এত টাকা দাম, কিছু করতে গিয়ে সাপ বেরিয়ে গেল। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তাহলেই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা জানতে এবং বুঝতে পারবেন। তো আমি আর বেশি কথা বাড়াবো না, আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। কুরবানি বন্ধ হলে এক রাতের ব্যবধানে বন্ধ হয়ে যাবে আরবের তেলের পাইপলাইন। মধ্যপ্রাচ্যের এক যৌথ হুঙ্কারে কি শেষমেশ দিল্লির মাটিতে গরু কুরবানির অনুমতি দিতে বাধ্য হলো মোদী সরকার? দিল্লির সাউথ ব্লকের করিডরে যে অলৌকিক ভূ রাজনৈতিক ঝড় ধেয়ে এসেছে তা হয়তো বিশ্ব রাজনীতির চেনা সব ছক এক নিমিষে উলটপালট করে দিয়েছে। আন্তর্জাতিক কূটনীতির সব চেনা প্রোটোকল ভেঙে অত্যন্ত গোপনীয়তায় মধ্যপ্রাচ্যের এক ডজন শক্তিশালী রাষ্ট্র একযোগে এমন এক বার্তা পাঠিয়েছে যা ভারতের পুরো অর্থনৈতিক মেরুদণ্ডকে মুহূর্তের মধ্যে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আন্তর্জাতিক মহলে এখন তীব্র গুঞ্জন, মরুভূমির বাদশাদের সেই অভূতপূর্ব এবং অবিচল চাপের মুখে শেষমেশ নাকি নিজেদের অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে ভারত সরকার। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন আরবের রাজ দরবার দিল্লির উপর এতটা ক্ষুব্ধ হলো? কেনই বা ভারতের অভ্যন্তরীণ একটি বিষয় নিয়ে আন্তর্জাতিক তেলের বাজারকে হাতিয়ার করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আরবের যুবরাজরা? এই রুদ্ধশ্বাস নাটকের মূল সূত্রটি লুকিয়ে আছে আসন্ন ঈদুল আজহা এবং ভারতের কোটি কোটি মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার উপর। গত কয়েক বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্তে কুরবানিকে কেন্দ্র করে, বিশেষ করে গরু কুরবানির উপর আইনি ও সামাজিক যে তীব্র চাপ সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল তা এবার আর বিশ্ব মুসলিমের কেন্দ্রবিন্দু মধ্যপ্রাচ্য মুখ বুজে সহ্য করেনি। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবার সরাসরি অ্যাকশনের রূপ নিয়েছে রিয়াদ, আবুধাবি আর কুয়েতের রাজ দরবারে। যদি এটি সত্যি হয় তাহলে ভারতকে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে এবার শুধু লোক দেখানো, নিন্দা বা কাগুজে বিবৃতি দিয়ে ক্ষান্ত হননি আরবের শাসকরা। তারা সরাসরি দিল্লির হাইকমান্ডকে সাফ জানিয়ে দিয়েছেন কুরবানি নিয়ে মুসলিমদের উপর কোনো ধরনের বাধা বা হয়রানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আর এই অলিখিত কিন্তু চূড়ান্ত হুঁশিয়ারির পরেই ভেতর থেকে সম্পূর্ণ নড়েচড়ে বসেছে দিল্লির মসনদ। এতদিন যারা অভ্যন্তরীণ রাজনীতিতে কট্টর লাইনে হেঁটে ভোট ব্যাংক ভারী করার কৌশলে ব্যস্ত ছিলেন, তারা আজ আন্তর্জাতিক এক পরাক্রমশালী শক্তির মুখোমুখি দাঁড়িয়ে ভাবছেন পরবর্তী চালটি কি হবে।
এখানেই লুকিয়ে আছে আসল ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক ফাঁদ। মোদী সরকার খুব ভালো করেই জানে আরবের এই যৌথ হুঙ্কারকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ তাদের নেই, কারণ ভারতের উদীয়মান অর্থনীতির ফুসফুস সচল রাখে যে জ্বালানি তেল, তার সিংহভাগই আসে এই মধ্যপ্রাচ্যের মরুভূমি থেকে। একটু চিন্তা করে দেখুন, আরব বিশ্ব যদি কেবল এক সপ্তাহের জন্য তেলের পাইপ লাইন কিংবা সরবরাহ লাইনে অলিখিত কোনো নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়, তবে ভারতের আকাশচুম্বী অর্থনীতির চাকা এক রাতের ব্যবধানে থমকে যাবে। শুধু তেল নয়, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং কাতারের মতো দেশগুলোতে কাজ করেন কোটি কোটি ভারতীয় প্রবাসী শ্রমিক। এই রেমিট্যান্স যোদ্ধারা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার ভারতে পাঠান, যা দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী রাখে। আরব বিশ্ব যদি তাদের এই প্রবাসী কর্মীদের উপর কঠোর কোনো আইনি বা অর্থনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেয়, তবে ভারতের অভ্যন্তরীণ অর্থনীতিতে এক মহা বিপর্যয় নেমে আসবে। এই চরম উভয় সংকটে পড়ে দিল্লির শাসকরা এখন এক অদ্ভুত নীরবতায় নিমজ্জিত। পেট্রো ডলারের যুগ পেরিয়ে আরবরা এখন নিজেদের অর্থনৈতিক, সামরিক এবং কৌশলগত ক্ষমতা দিয়ে বিশ্বের যে কোনো বড় শক্তিকে নিজেদের সত্ত্বে ডমিনেট করার ক্ষমতা রাখে। ওয়াশিংটন হোক কিংবা বেইজিং, সবাইকেই এখন রিয়াদের যুবরাজ কিংবা আবুধাবির সুলতানদের মুড বুঝে চলতে হয়। আর ঠিক এই কারণেই ভারতের মতো উদীয়মান পারমাণবিক শক্তিকেও আজ দিল্লির সাউথ ব্লকে বসে মধ্যপ্রাচ্যের এই হুঁশিয়ারির প্রতিটি শব্দকে নিখুঁতভাবে বিশ্লেষণ করতে হচ্ছে। মোদী সরকার কি আসলেই আন্তর্জাতিক বাণিজ্যের স্বার্থে কুরবানির উপর সব ধরনের বিধিনিষেধ তুলে নেবে, নাকি এটি সাময়িকভাবে পরিস্থিতি শান্ত করার কোনো ধূর্ত কৌশল? সময় হয়তো এর উত্তর দেবে। যদি তেলের পাইপলাইন আর প্রবাসী কর্মীদের কার্ড খেলে আরব বিশ্ব ভারতকে পিছু হটতে বাধ্য করতে পারে, তবে আগামী দিনে বিশ্বের অন্যান্য প্রান্তেও মুসলিমদের উপর হওয়া যে কোনো অন্যায়ের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য এভাবে তেল অস্ত্র ব্যবহার করতে পারবে। বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী এনি ওরফে এনি চৌধুরী ফেসে গেছেন অনেকটা সেই ছাগল কাণ্ডের মতিউরের মতো। মতিউরের ছেলে ছাগল কিনতে গিয়েছে, সেই ছাগলের দাম কত সেটা নিয়ে ফেসবুকে ভিডিও করা, যে এই জাতের ছাগল এত টাকা দাম। কেঁচো করতে গিয়ে সাপ বেরিয়ে গেল যে এই ছেলের বাপ হচ্ছে কাস্টমস কর্মকর্তা মতিউর। তো মতিউরের জীবনযাত্রা কি, তার ছেলে এত টাকা ছাগল কিনে কিভাবে, আস্তে 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 অনেক কিছু বেরিয়ে আসলো। এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এবং আওয়ামী লীগ সরকারের পতনের বীজ ওই ছাগল কাণ্ড থেকে কিন্তু শুরু হয়েছিল। শহীদুদ্দিন চৌধুরী এনির অবস্থা অনেকটা এরকম। এখন যদি বিএনপির বিরুদ্ধে কোনো সৈয়দ আবদুল্লাহ থাকতো, হয়তো বা শহীদুদ্দিন চৌধুরী এনিকে ছাগল কাণ্ডের মতিউর বানিয়ে দিত। দর্শক, বিএনপির নেতাদের মধ্যে শহীদুদ্দিন চৌধুরী এনিকে মোটামুটি ভালো ভাবা হতো, কিন্তু আসলে এই বিএনপি মার্কা রাজনীতি করে কেউ ভালো থাকতে পারে না। এখানে কোনো না কোনো দুর্নীতিতে তাকে জড়াতে হয়। এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, এই হিসাবে আমরা তাকে কিছুটা রেসপেক্ট করি, কিন্তু না, অন্য 10 জনের মতোই তার গোমর তো ফাঁস হয়ে গেছে। এতদিন যে তার একটা সুশীল এবং সৎ একটা ক্যারেক্টার জাতির সামনে ছিল, না, এবার গোমর ফাঁস হয়ে গেছে। দর্শক, এখানে আমি যে কথাটা আগে বিভিন্ন আলোচনায় বলি, যে বিএনপির সময় যেহেতু দেশে কোনো আইনের শাসন নাই, যারা অন্যায় করে তারা গ্রেপ্তার হয় না, বরং যারা অন্যায় করে তারা গ্রেপ্তার করায়। যেমন ঝিনাইদহে দেখেছেন, হামলা করেছে ছাত্রদল, মামলাও করেছে ছাত্রদল, ছাত্রদলে কেউ গ্রেপ্তার হয়নি, যারা হামলার শিকার হয়েছে, মায়ের খেয়েছে, তারা গ্রেপ্তার হয়েছে, তারা জেল খেটেছে। বিএনপির আইনের শাসনের নমুনা হচ্ছে এই জায়গা। এই জন্য ফেসে যাওয়া মানে গ্রেপ্তার হওয়া বা আইনের ফাঁদে আটকা পড়া না, কারণ সরকারি দলের জন্য আইন প্রযোজ্য না, তারা সবকিছুতে ইনডেমনিটি পাবে। ফেসে দেওয়া হচ্ছে জনগণ যদি মনে করে যে এই লোক অপরাধী, এই লোক আগাম করেছে, এটি হচ্ছে সফলতা, এটি হচ্ছে সে ফেসে গেছে। শহীদুদ্দিন চৌধুরী এনি, তিনি যে কোনো স্বাভাবিক লোক নয়, তার হিসাব নিকাশ, তার সংসার, তার টাকা পয়সার লেনদেন, এগুলো যে স্বাভাবিক নেই, এটা জনগণ বুঝে গেছে। মন্ত্রী হয়েছেন, আলাদিনের চেরাগ পেয়েছেন, অতএব এখন টাকা 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 টাকা, এখন আর শহীদুদ্দিন চৌধুরী এনিকে পেছনে ফিরে তাকাতে হবে না। দর্শক, শহীদুদ্দিন চৌধুরী এনি সম্ভবত গাবতলীর গরুর হাটে গরু কিনতে গিয়েছেন, বাংলাদেশের সবচেয়ে বড় কিংবা অভিজাত গরুর হাট যেটাকে বলা হয়, সেখানে গরু কিনতে গিয়েছেন। তিনি 6টা বা 7টা গরু কিনেছেন এবং সেটা মিডিয়ায় এসেছে, তিনি নিজে সরাসরি গিয়েছেন। এবং তিনি যে গরু কিনেছেন তার দাম হয়েছে 32 লাখ টাকা। এখন নেটিজেনরা ধরেছে যে 32 লাখ টাকা আপনি কোথায় পেলেন, 32 লাখ টাকা কোরবানি, 32 লাখ টাকার গরু কোরবানি দেন। তো প্রথমে বিএনপির লোকজন একটা ব্যাখ্যা দিল যেটা আগেও দিয়েছেন, ঠিক আছে, গত বছর নাকি আরো বেশি দিয়েছেন, তার দাম আনুমানিক ধরলাম 40 লাখ টাকা। ভালো, 32 লাখ টাকা, 32 কোটি টাকার কোরবানিও দেওয়া যায়। সালমান এফ রহমান, আজিজ সামিটের কিংবা এই নাসিরুদ্দিন সাথী, এরকম অনেক বড় বড় ধনী ধনকুবের আছে, তারা 32 কোটি টাকার কোরবানি দিতে পারে, ডাজেন্ট ম্যাটার। কিন্তু সমস্যা হচ্ছে আপনার সামর্থ্য আসলো কোথা থেকে, আপনি কি করেন?
আপনার ইনকাম সোর্স কি? এটা একটু খোঁজ খবর নিলাম, দেখলাম যে শহীদুদ্দিন চৌধুরী এনির ওরকম কোনো পেশা নেই, তিনি কোনো জমিদারের ছেলেও না, তিনি লড়াকু একজন সৈনিক, ছাত্র রাজনীতি করেছেন, দু একটা বাড়ি টাড়ি আছে, কিছু ভাড়া টাড়া পান, এই সব মিলে তার সর্বসাকুল্যে আয়, যেটা তিনি নিজে স্বীকার করেছেন, শহীদুদ্দিন চৌধুরী এর নিজের বক্তব্য অনুযায়ী তার বছরের আয় 47 লাখ টাকা। তো বছরে 47 লাখ টাকা আয়, এটা কিন্তু অত্যন্ত কম। এটা নিম্ন মধ্যবিত্ত বা এভাবে ধরা যায়, বা মধ্যবিত্ত আপনি ধরতে পারেন বর্তমান বাজারে, অথবা তার চাইতে উচ্চ মধ্যবিত্তি ধরেন 47 লাখ টাকা, কারণ বছরে 1 লাখ টাকার বেশি বা 3 লাখ টাকার বেশি আয় মাসে, আপনি উচ্চ মধ্যবিত্ত ধরলেন, কিন্তু ধনী না। তো 47 লাখ টাকা আয়, এটা বেশি না। তো বছরে 47 লাখ টাকা যার আয়, তার খরচ কত? এই 47 লাখ টাকার ট্যাক্স কমপক্ষে 10 লাখ টাকা বা 7 লাখ টাকা ধরলাম। এর মানে 47 লাখ টাকা আয় হলে তার টাকা থাকে 40 লাখ টাকা। এখন 40 লাখ টাকা দিয়ে সে 32 লাখ দিয়ে কোরবানি দিছে, আর থাকে 8 লাখ, আর 8 লাখ টাকা দিয়ে সংসার চলে। এর মানে ভেজাল আছে। আপনি যেটা বলছেন হলফনামায় যে দেখা যায়, এগুলো সব প্রতারণা। এর মানে আপনি দুর্নীতিগ্রস্ত একজন মানুষ, আপনি গোপন করছেন। আমরাও তো সংসার চালাই, আমরা তো কোরবানি দিই, আমরাও জানি। 32 লাখ টাকা খরচ করে যিনি কোরবানি দিতে পারেন, তার মাসে বা তার বছরে, যেহেতু কোরবানি বছরে একবার, 32 লাখ টাকা খরচ করে কোরবানি দিতে হলে তার বছরে আয় লাগে কমপক্ষে 32 কোটি টাকা। 32 কোটি টাকা আয় না হলে সে 32 লাখ টাকা খরচ করে কোরবানি দেয় না। কারণ যে 32 লাখ টাকা খরচ করে কোরবানি দেয়, তার অন্যান্য সাংসারিক খরচ, সামগ্রিক খরচ হিউজ, কোটি কোটি টাকা খরচ। কিন্তু শহীদুদ্দিন চৌধুরী এনি কি মিরাকেল, 8 লাখ টাকায় সারা বছর চলেন আর 32 লাখ টাকা কোরবানি দেন। আব্দুল কাদের জেলানি জনগণকে কি বুঝান? তার মানে শহীদুদ্দিন চৌধুরী এনির যে দুর্নীতি, এটা অঙ্ক মিলে গিয়েছে, ম্যাথমেটিক্স মিলে গিয়েছে, নিউমেরিক্যাল ডেটা প্রমাণ করে যে শহীদুদ্দিন চৌধুরী এনির কোনো গোপন ইনকাম আছে। আর গোপন ইনকাম বৈধ না। গোপন ইনকাম কি থাকতে পারে এটা জানি, যে দলের নেতাদের চান্দাবাজি টাকা থাকে, যেটা শো করতে হয় না, যেটা ব্ল্যাক মানি, যেটা ঘরের মধ্যে থাকে সিন্দুক ভরা, কারণ চান্দার টাকা ব্যাগ ভরে নেতাদের কাছে দিয়ে আসে, সেটা দিয়ে সে কোরবানি দিতে পারে বা খরচ করতে পারে। এটা ব্যাংকে শো করতে হয় না। নির্বাচনী হলফনামায় যে 47 লাখ টাকা যে খরচ বললাম, ওটা তো ব্যাংকে শো করতে হয়েছে, ওটার উপর ট্যাক্স দিতে হয়েছে। কিন্তু এর বাইরে ঘরে বস্তায় বস্তায় টাকা থাকে, যে ঘরে বস্তায় বস্তায় অপ্রদর্শিত টাকা, যেটাকে ব্ল্যাক মানি বলে, ওটা চান্দাবাজি থেকে এসেছে, এটা বোঝা যায়। তো জনগণ কিন্তু এই বিশ্বাস করেছে এবং জনগণ এটা মিলিয়ে নিয়েছে। ওই যে গান্ধী নেহেরু যেই ভারতকে রেখে গিয়েছিল, সেই ভারত আর থাকবে না, হবে না, এবং ভারত টুকরো টুকরো হয়ে যাবে। আমাদের জন্য না, তোমাদের নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারার কারণে। এই যে নরেন্দ্র মোদী, অমিত শাহ, এই যে শুভেন্দু অধিকারী, শয়তানের বাচ্চা, শয়তান, বদমাইশ, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এই যে এরা যে এই ধরনের নোংরামি করতেছে, এটার ফলাফল কি জানেন মেহেদী সাহেব? আমার কথা না, এই যুক্তরাষ্ট্রের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অন্যতম, এই যে সম্প্রতি যিনি পদত্যাগ করছেন আজ থেকে 8 বছর আগে, ওবামা, বারাক ওবামা, ভারত যদি সাম্প্রদায়িকতা না থামায়, এই দেশ টুকরো টুকরো হয়ে যাবে। আমার মনে হচ্ছে ভারত সেদিকে আগাচ্ছে। এই যে ভারত আজকে 15 বছর যাবৎ সাম্প্রদায়িক শক্তির অধীনে এই যে আগাচ্ছে, আমার মনে হয় ভারত টুকরা টুকরা হওয়ার সব কাজ এই বিজেপি এরা করে যাচ্ছে। সুতরাং ভারতের যে মনুসংহিতার যে কনস্টিটিউশন, সেটা চালু করবে। সেখানে ভারতের জন্ম না নেওয়া কোনো ধর্ম থাকতে পারবে না, থাকলেও সেটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক থাকবে। এই যে তাদের প্ল্যান, সেটা তারা বাস্তবায়ন করতে যাচ্ছে। এবং বারাক ওবামার সাথে আমি সুর মিলিয়ে বলতে চাই, ওই যে গান্ধী নেহেরু যেই ভারতকে রেখে গিয়েছিল, সেই ভারত আর থাকবে না, হবে না, এবং ভারত টুকরো টুকরো হয়ে যাবে। আমাদের জন্য না, তোমাদের নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারার কারণে। হিপোক্রেসি, ভণ্ডামি। আপনি 14 বছর পরে একটা গরু ধরে কিছুই থাকবে না। এটা গরু, মানে আপনি যেটা গরু বলতে পারেন 6 থেকে 7 বছরের গরুর সবচেয়ে মনে করেন ভালো হয়, সুন্দর হয়, তখনই কোরবানির জন্য উপযুক্ত। এবং আমাদের ধর্মেও আছে একটা ভালো গরু কোরবানি করা। আর আপনাকে যেটা বললাম, তারা হচ্ছে বিশ্বের কোনো সময় 3 নম্বর, কোনো সময় 4 নম্বর সবচেয়ে বড় বিফ রপ্তানি কারক দেশ। তখন তাদের মা কোথায় যায়? তাদের মাদেরকে কাইটা কুইটা প্যাকেট কইরা ডিপ ফ্রিজে ভইরা যখন সারা দুনিয়াতে পাঠায়, এবং এগুলো হালাল মাংস। কিন্তু খেয়াল করেন, ব্রাজিল সম্ভবত পৃথিবীর 1 নম্বর হালাল মাংস রপ্তানিকারক দেশ, অস্ট্রেলিয়া মনে হয় 2 নম্বর, 3 নম্বর কোনটা দেশ জানি না, 3 নম্বর ভারত বা 4 নম্বর ভারত সবসময় থাকে। তাহলে এই যে ভণ্ডের দল, এই যে ভণ্ডামি, এবং সবচেয়ে মারাত্মক কথা হচ্ছে কি জানেন, একটা পশুর তারা মুদ খায়, খেয়াল করেন, গরুর মুদ কিন্তু তারা খায়, এবং তারা এটা প্রচার করে। কত বড় মূর্খ, কত বড় ভণ্ড, এবং কত বড় অশিক্ষিত হলে দুধ আর মুদকে এক করে ফেলছে। আমরা খাই গরুর দুধ আর মাংস, তারা খায় গরুর মুদ। হ্যাঁ, দুধ হয়তো খায়, কিন্তু মুদকে তারা মনে করে যে এটা তাদের দেবীর মুদ, তাদের দেবতার মুদ খাচ্ছে। হোয়াট এ ননসেন্স, হোয়াট এ ননসেন্স, এই যে ভণ্ডামি। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে, তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।